যখন ছিল বা আছে, হঠাৎ করে নওশাদ সিদ্দিকী ভাই সাহেবের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই নওশাদ সিদ্দিকী ভাই সাহেবের দলটা তখন ছিল না। হঠাৎ করে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই দলটা তৈরি হওয়ার কারণ একটাই ছিল, যখন এই রাজ্যে দ্বিচারিতা চলছিল, যখন এই রাজ্যে অমানবিক অত্যাচার চলছিল, যখন এই রাজ্যে তার ফান্ডামেন্টাল রাইটকে কাট করা হয়েছিল, যখন তার নৈতিকতার অধিকারটাকে রোধ করা হয়েছিল, যখন এক শ্রেণীর মানুষদেরকে পিছিয়ে ফেলে দিয়ে অন্য এক শ্রেণীর মানুষদেরকে আগে নিয়ে যাচ্ছিল, তখন একমাত্র ফুরফুরা শরীফ থেকে একটা তরুণ যুবক, একটা ছিপছিপে শরীর, মাথায় তার সব সময় কালো টুপি থাকে, তার নাম নওশাদ সিদ্দিকী, তিনি বাংলায় আওয়াজ তুলেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাকে আমি আলো দেখাবো, বাংলাতে আমি ন্যায় দেখাবো, বাংলাকে আমি সত্যির পথ দেখাবো, বাংলাকে আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেব, বাংলাতে যত মানুষ আছে তাদেরকে একটা সঠিকভাবে চলার পথ দেখাবো। সেই পথ দেখাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি সংখ্যালঘুদের সংখ্যাদরদী মানুষ, যিনি পায়ের তলায় একটা নতুন স্যান্ডেল পরে ঘুরে বেড়ায়, এখন তো নতুন স্যান্ডেল এমন পরে যে তার দলের কর্মচারীরা যারা আছে, কর্মচারী বলছি, এই কর্মচারীরা এত পা চাটছে, মমতা বন্দ্যোপাধ্যায় জুতোর আর কালো আর হচ্ছে না, সব সময় সাদা, এত পা চাটছে। সব চাটা বন্ধ করে দেবো, মাথায় রেখো, সব চাটা বন্ধ করে দেবো। 42 দিন নওশাদ সিদ্দিকীকে জেল খাটানো হয়েছিল, কারণ একটাই ছিল, এই নেতা রাজপথে দাঁড়িয়ে সত্যির কথা বলছে, তার দিকে মানুষ ফেভার করছে, তার দিকে মানুষ আগ্রহী দেখাচ্ছে, ফলে এই নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। 77টা বিজেপির এমএলএ রয়েছে, সেই 77টা বিজেপির এমএলএদেরকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি। যখন নবান্ন ঘেরাও অভিযান চলেছিল, তখন শুভেন্দু অধিকারীকে ওই নবান্ন কমিটির, ওই নবান্ন ইন্ডাস্ট্রিয়াল কমিটির মেম্বাররা তারা করেছিল, তাকে তার থানায় নিয়ে গিয়ে চা টা কোল্ড ড্রিঙ্কস করে খাইয়ে তাকে জামাই আদর করে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। নওশাদ সিদ্দিকীও তো একটা দলনেতা, তার জায়গায় সেটা করলো না, তাকে করলো কি, তাকে 42 দিন জেল খাটালো। আর প্রতিটা 42 দিন আমরা যারা লিগ্যাল সেলে আছি, আমরা এটুকু বলতে পারি, এবং নওশাদ সিদ্দিকীর রাজ্য কমিটির সমস্ত নেতৃত্ব বলতে পারে, আমরা জানি নওশাদ সিদ্দিকীকে এই 42 দিন ওই জেলের মধ্যে যখন রাখা হয়েছিল, তখন এই তৃণমূলের হেভিওয়েট নেতারা রাতের অন্ধকারে কিনতে চেয়েছিল, তুমি এই দলে চলে এসো, তোমাকে এত এত কোটি টাকা দেওয়া হবে। নওশাদ সিদ্দিকী বলেছিল, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, টাকার বিনিময়ে আমাকে কেনা যাবে, আমার গায়ের রক্ত, পীর আবু বকর সিদ্দিকীর রক্ত রয়েছে, নওশাদ সিদ্দিকী কেনা যাবে না। ভারতবর্ষের যত টাকা রয়েছে সবটাই যদি নওশাদ সিদ্দিকীর পায়ের তলায় রাখা যায়, তবুও নওশাদ সিদ্দিকী কেনা যাবে না। নওশাদ সিদ্দিকী বলেছিল, আমার ভালোবাসার মানুষের, আমার আশিক ভালোবাসার মানুষকে, আমার মেয়ের যত ভাই বোনেরা রয়েছে, তারা যদি আমার জন্য পাশে থাকে, তাহলে আমি প্রত্যেকটা সংগ্রামের মধ্যে দিয়ে তাদের দাবিকে তুলে দিয়ে যাব, এবং যেভাবে বিধানসভার মধ্যে চেঁচিয়েছি, বিধানসভার মধ্যে আওয়াজ তুলি, সেই রকম ভাবে চৌরঙ্গি মোড়েতেও আমি আওয়াজ তুলব। আমরা দেখেছি যেদিন চৌরঙ্গি মোড়ে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়, এই রাজ্য প্রশাসন যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজাম ভ্যানে, মনে করে দেখুন, আমি মনে করে দিচ্ছি, প্রিজাম ভ্যানেতে ডব 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 করে আওয়াজ করা হয়েছিল, মনে পড়ছে না? কেন বলুন তো? যাতে যারা মিডিয়া ছিল, সেই মিডিয়ার কাছে নওশাদ সিদ্দিকীর কথাটা ঠিকভাবে ক্লিয়ার না পৌঁছায়, রাজ্যবাসীকে গোমরা করে রেখে দিতে হবে। এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা। এরা তো চাটতে শুরু করেছে মেন ব্যাপারটা, এখন চেটে চেটে অবস্থা শেষ, দুদিন পরে তোমাদের জিভটাও দেবে শুরু হয়ে যাবে। আর সেই জিভটা শুরু করার জন্য মনে রেখো, আমি হাসান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লিগ্যাল সেলের মেম্বার, অল স্টেট ওভার, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। নওশাদ সিদ্দিকী আমাকে এমনি স্টেটের মেম্বার করেনি। দাদাগিরি করলে দাদাগিরি বুঝিয়ে দেবো, আইনের চোখে বুঝিয়ে দেবো, চোখে হাত দিয়ে বুঝিয়ে দেবো। মনে রেখো, আমি হাসান কি জিনিস মনে রাখবে, তোমাদের কাছে যদি ওই তিহার জেলে পাঠাতে না পারি, আমারও নাম কিন্তু হাসান না মনে রাখবে। কারণ আমরা জানি বীরভূমের বাদশা ছিল না, বীরভূমের বাদশা, কি নাম তার?
ওই মোটা ভাম একটা কথা বলতে পারে না, ব্যাও 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 করে, অশিক্ষিত। এডুকেশন কি আছে? ও আবার বলে আমি জেলা সভাপতি, ওকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে। বলছে আমি সব ওই চাপকে সোজা করে দেবো। নকুল দানা, নকুল দানা খাচ্ছে এখন চেয়ারে বসে, ও খাচ্ছে, ওর মেয়েও খাচ্ছে, সব খাচ্ছে। আর রেশন দুর্নীতি যে করেছে সেটা হাওয়া করে খাচ্ছে, হাওয়া করে খাচ্ছে, রেশন দুর্নীতি যে করেছেন। আর মায়েদের যত নোংরামি করা হয়েছে, আমার মা বোনেদের কথা বলছি, 500 টাকার বিনিময়ে আপনারা বিক্রি হয়ে যাবেন না। হাত জোর করে বলে যাচ্ছি, মনে রাখবেন সন্দেশখালীর ইতিহাস আমরা সবাই জানি। যেদিন সন্দেশখালীতে অ্যারেস্ট করা হয়েছিল নওশাদ সিদ্দিকীকে, ওই থানাতে গিয়ে আমি, হাসান এবং আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিমের প্রত্যেকটা আইনজীবীকে নিয়ে গিয়ে আইসির সঙ্গে বসে বলেছিলাম যে কেন নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হলো। বলছে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হলো 144 একটা তো ব্যাপার ছিল। আমি বলেছিলাম ওই থানার সামনে দাঁড়িয়ে মিডিয়া ফ্ল্যাশ করে বলেছিলাম যে মমতা সরকার তাহলে বলে দিক যে 144 কোন জায়গা থেকে আছে আর কত দূর পর্যন্ত আছে। বলতে পেরেছিল? বলতে পেরেছিল? কয়েকটা কথা বলতে পারেনি যে কোন জায়গা থেকে কতটা পর্যন্ত 144 ছিল। মানে যে যাবে ওই সন্দেশখালী তাকে আটকাতে হবে, বিজেপি যাবে সমর্থন দেবে। আসল ব্যাপারটা কি, যে যতগুলো এমপি জিতবে সব এমপিরা সব মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। আর নিচে যতগুলো রয়েছে বিধানসভার যেগুলো রয়েছে 77টা সরকার হবে না। আজও এই রাজ্যে মনে রাখতে হবে, পিছিয়ে পড়ে থাকা দলিত, পিছিয়ে পড়ে থাকা আদিবাসী, পিছিয়ে পড়ে থাকা হিন্দু, পিছিয়ে পড়ে থাকা মুসলিমদের উপর ডিপেন্ড করে 115খানা সিট। ফলে বিজেপি বাবু যদি মনে করো তুমি একা একা সরকার করে নেবে, পারবে না। মনে রাখতে হবে তৃণমূল সরকারের ভাঙনে এসে গেছে। ও জোয়ারের জল, যত জোয়ারের জল ছিল না সব অলি গলি একেবারে খাল হাল সব ঢুকে গেছে। এবার ভাটা যাওয়ার পালা। ওই ভাটার মুহূর্তে যদি পাটা মেরে সব মাছ না ধরে নি, মনে রাখবে তাহলে নওশাদ সিদ্দিকী কি জিনিস আর নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইনজীবীরা কি জিনিস হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো তোমাদের আমি। আর একটা কথা আমার কাছে স্টেজে আসার সময় একটা কথা বললো যে কিছু কিছু আমাদের তৃণমূলের ভাইয়েরা আছে, আমি তাদের উদ্দেশ্য করে একটু কিছু কথা বলবো। তৃণমূলের ভাইয়েরা বলছে গিয়ে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা যারা ভেস্টন ভাজছ, যারা যারা ব্যানার লাগাচ্ছ, তাদের কার নাকি নির্বাচন শেষ হওয়ার পর তাদের কার নাকি কেস খাওয়াবে। আরে ভাই, কেসের দবদবনি দেখিও না আমাদেরকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যত লোক এখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, আমরা ধরে নিয়েছি কালকে আমরা জেল খাটবো, আমরা ধরে নিয়েছি আমাদের কালকে হয়তো প্রাণও শেষ করে দিতে পারে, কিন্তু নওশাদ সিদ্দিকীর এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হলে মরবো, জেল খাটবো। এই জেল খাটতে রাজি আছেন? এই জেল খাটতে রাজি আছেন? এই জেল খাট, সবাইকে বলছি জেল খাটতে রাজি আছেন? হাত উঁচু করে বলুন, জেল খাটতে রাজি আছেন? আচ্ছা রে, সবাই তুলতে হবে, সবাইকে হাত তুলতে হবে। জেল খাটতে আপনাদের নেই? আপনাদের কোনো ইচ্ছা নেই না? জেলে ঢুকতে ইচ্ছা নেই? আরে জেল খাটতে রাজি আছেন? জেল খাটবেন? আমি না আইনজীবী দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ওরা জেলে ঢোকাবে আর আমি বার করব। ও ঢোকাবে একদিক থেকে, আমি বার করব। আর মিথ্যে মামলা যে তোমরা কত করছো, মনে রাখবে এট দ্য স্টেজ অফ ট্রায়াল যখন বিচার হবে, তুমি মিথ্যে মামলা করেছিলে, তোমাকেই কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই দিন কিন্তু আইনজীবী হাসানের চোখে চোখ রেখে কথা বলতে হবে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর না দিতে পারো, তোমার বিরুদ্ধে কিন্তু লাখ লাখ টাকার কম্পেনসেশনের টাকা আদায় করবে, না মাথায় রেখো। আর সেই কম্পেনসেশনের টাকাটা যাদের বিরুদ্ধে মামলা করেছিল তাদেরকে ফেরত দেব। এটা নওশাদ সিদ্দিকীর রেওয়াজ, মনে রাখতে হবে। এটা দাদাগিরি গুন্ডামি দেখে রাজনীতি হয় না। আমরা মানুষকে সচেতন ভালো করে রাজনীতি শেখাই যে ভাই রাজনীতি আমাদের এরকম একটা রাজনীতি, যে রাজনীতিতে নওশাদ সিদ্দিকীর আদর্শ থাকবে, গুন্ডামি করে রাজনীতি হবে না। আপনাদের অভিষেক বাবুর নেই, এই মামলা হবে আমার প্রতি। আমি যদি মিথ্যে কথা বলে থাকি, আমার বিরুদ্ধে অন রেকর্ড বলছি, আমার বিরুদ্ধে যদি মিথ্যে কথা বলে থাকি, আমার বিরুদ্ধে মামলা করবে। উনি কোর্টেতে এফিডেভিট করে বলেছেন ওর নিজের নামে কোনো নাকি বাড়ি নেই। অভিষেক ব্যানার্জি বলেছে, বলছে ওর নিজের নামে বাড়ি নেই। আর ওই যে কলকাতার যে অত বড় বাড়িটা কার? হ্যাঁ, ওটা কি? ও, ওটা তাহলে মোটামুটি ওই সন্দেশখালীর ওই ব্যাপার, হ্যাঁ, ওই ব্যাপারের জন্য
তা তৃণমূলটা কি হয়ে গেল? তৃণমূল এক কথায় কি বলে? কি বলে? কি বলে? কি বলে? চোর বলে? আমি বলছি বলে, সবাই বলে। তাহলে চোর চোর চুট্টা, চোর চোর চুট্টা আর নেই দরকার। চোর চোর চুটকা, চোর চোর চোট্টা, চোর চোর চোট্টা। আর একটা কথা আমি এখানকার লোকাল পুলিশদের বলে যাব যে ভাই, দাদা, মাননীয় অফিসার যারা আছেন, আপনারা যারা মিথ্যে মিথ্যে মামলা করছেন, বলছে গন্ডগোল হয়েছে, বলছে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আমাকে মারধর করা হয়েছে। কোথাও কিছু নেই, একটা 307 307-এর মামলা করে দিল। 307-এর মামলা মানে কি ভাই? অ্যাটেম্প টু মার্ডার। পুলিশ ইনভেস্টিগেশন ইনকোয়ারি করে দেখছে না, পুলিশের মনে হচ্ছে না। কে বলেছে পুলিশকে? পুলিশকে ওই দাদারা বলেছে এই ওর বিরুদ্ধে একটা 307-এর মামলা দিতে হবে। একটা ওর পার্টির লোক গিয়ে একটা বলে কমপ্লেন দিয়ে দিল, দিয়ে বলে 307-এর মামলা দিয়ে রাতে তুলে নিয়ে চলে গেল। আরে ভাই, তুমিও থানায় যাচ্ছ তো মনে রাখবে। আচ্ছা আচ্ছা অফিসারদের, আমি হাসান খবর নিয়ে দেখো, আচ্ছা আচ্ছা অফিসারদের 12টা বাজিয়ে দিয়েছে মাথায় রেখো আইনের মধ্যে দিয়ে। তোমরাও যদি এরকম করো, তোমাদেরও যদি হাইকোর্টে নিয়ে গিয়ে 12টা 13টা বাজাতে না পারি, আমারও নাম হাসান নয়, মনে রাখবে। আমি আইনটা খুব ভালো রকম ভাবে জানি। নওশাদ সিদ্দিকী অর্থাৎ পেনটা যে আছে না, এই পেনটা খুব ভালো পেন, আমি চালাতে পারি। আমি কোনো মিথ্যে মামলা করব না। যে মামলাগুলো করব তোমাদের বিরুদ্ধে সব সত্যি মামলা করব। তোমরা যে মামলাগুলো করছো বা করবে, সেই মামলাগুলো সব মিথ্যে মামলা। ফলে মিথ্যে মামলাতে কোনো জেতা যায় না, মিথ্যে মামলাতে কোনো জেতা যায় না। সেটা মনে রেখে রাজনীতি করতে হবে। আর তৃণমূল ভাইদের বলবো যে তোমাকে যদি তোমার এমএলএ, তোমার প্রধান, তোমার সভাপতি যদি বলে যে ওর নামে একটা মামলা করে দে, আমি ভাই তোমাকে রিকোয়েস্ট করে যাচ্ছি ভাই, বড় দাদা হিসাবে, ভাই হিসাবে, তুমি কিন্তু মামলার বাদী হবে না। মানে মামলার ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট হবে না। তার কারণ মামলাটা যখন তুমি হারবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা তোমার বিরুদ্ধে কম্পেনসেশনে মামলা করবে। টাকা তো দিতে পারবে না তুমি, কারণ তুমি তো গরিব মানুষ। তোমাকে টাকাটা কে দেবে? তোমাকে টাকাটা তো আর পুলক বাবু এসে দিয়ে যাবে না, তোমাকে তো টাকাটা রাজা সেন এসে দিয়ে যাবে না, তোমাকে তো টাকাটা ফিরাদ হাকিম দিয়ে যাবে না, তোমাকে তো টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে যাবে না। ফলে ভাই এই জায়গাটা মাথায় রেখে তুমি রাজনীতি করো। কারণ ওরা যদি বলে ভাই একটা ওর বিরুদ্ধে মামলা করতে হবে, তোমরা একটা কথা বলো, তৃণমূল ভাইদের শিখিয়ে যাচ্ছি যে ভাই দাদা তুমি একটা মামলা করো ওর বিরুদ্ধে, পরেরটা আমি করব। তুমি একটা সভাপতি, তো তুমি একটা দলের একটা ভালো জায়গা আছে, তুমি একটা মামলা করো, পরের মামলাটা না আমি করবো। দেখবেন উনি করবে না, করবে না। এত চালাক আর এত বড় মিথ্যেবাদী এরা, এত বড় মিথ্যেবাদী ধাপ্পাবাজি। ওরা বলছে যে ইমাম ভাতাটা বলে দিক না, যে ইমাম ভাতাটা যে ওয়াকাফ সম্পত্তি, যে আমাদের বাপের সম্পত্তি, ওটা আমার বাপ দাদার সম্পত্তি, ওটা মুসলমানদের 14 পুরুষের সম্পত্তি, ওটা আমার বাপের সম্পত্তি, মনে রাখবে। ওই সম্পত্তি যে টাকাটা পাও, সেই টাকাটা দিয়েই তো মুসলিমদেরকে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দাও। আর বলছো রাজ্য সরকার থেকে টাকা দেয়, তাই না? ইমামগুলোকে নিয়ে গিয়ে 500 টাকা ভাতা বাড়াচ্ছ। আমাদের ইমামদেরকে অপমান করা হয়নি? ইমামদেরকে অপমান করা হয়নি? ইমামরা তো আমাদের মসজিদের ইমাম, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় করলো না? আর কিছুদিন আগে এই যে রমজান মাস চলছিল, দেব তার প্যান ফাটা। আরে এত বড় মুনাফেক কিছু মুসলমান হয়ে গেছে, এদের মতো মুনাফেক কেউ না। যাক গেলে বুঝতে পারবে, পাশাপাশি থাকবো ইনশাআল্লাহ, সেদিন বোঝা যাবে কে কত দূর লাইনে উপরে আছে না, আগে আছে না পিছনে আছে। আমি আইনজীবী, আমি জানি আমি পিছনেই থাকবো, প্রচুর মিথ্যে কথা বলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলছি যে নওশাদ সিদ্দিকীর এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখন যে গ্রোথ হচ্ছে, রাজ্য জুড়ে যাচ্ছে, আমি দেখছি তো। নওশাদ সিদ্দিকীর যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গ্রোথ হচ্ছে, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পুরো রাজ্য লড়বে। আর আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই তৃণমূলের যে ভাইগুলো আছে না, সব জাম করে দেখবেন, এরা সব দেবেন মোদীবাবুর দলে যোগ করেছে, সব মোদীর কাছে যোগ করে নিয়েছে। এরা গদ্দান বিক্রি করে দিয়েছে, এরা সব গদ্দান বিক্রি করে দিয়েছে। আমাদের রাজাপুরের একটা প্রধান জরির কাজ করে, জানেন আপনারা? রাজাপুরের প্রধান জরির কাজ করে সংসার চালায়। তিনি তো প্রধানগিরি এতদিন করেছে, তিনি তো পারলে একটা বড় বাংলো করতে পারত। কিন্তু সব থেকে দুর্ভাগ্য বিষয় এটা যে দেখবেন, আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমার বাগনানে আছে,
আমি ডকুমেন্টস গুলো আনিনি, প্রত্যেকটা যত বড় বড় কন্ট্রাক্টর হয়েছে না সবার বিরুদ্ধে বাগনান আরটিআই করেছি, আমি করেছি। আমি শেখ হাসান করেছি, আমার নাম দিয়ে আরটিআই করেছি। আমি ওইখানে গিয়ে সেখানে আমি জানতে চেয়েছি আপনাদের বিরুদ্ধে, যেখানে আপনাদের যে এখানে বড় বড় কন্ট্রাক্টর আছেন না, আমি বলে যাচ্ছি আপনারা আরটিআই করুন, দেখবেন সব অবস্থা খারাপ হয়ে যাবে, সব অবস্থা খারাপ হয়ে যাবে। ফলে আর বেশি কিছু বলবো না, আরো বক্তা আছে। আমি আর একটা কথা প্রফেসর সাহেবকে নিয়ে বলবো, কারণ উনি একজন আর্মি ছিলেন। ফলে কখনো এই দেশকে ভালোবাসতে গিয়ে, এই দেশকে ভালোবেসে তিনি আর্মি হিসাবে কখনো বাংলাদেশের বিরুদ্ধে, কখনো পাকিস্তানের বিরুদ্ধে, কখনো চীনের বিরুদ্ধে, কখনো আফগানিস্তানের বিরুদ্ধে, কখনো উজবেকিস্তানের বিরুদ্ধে নিজের প্রাণকে বাজি রেখে কিন্তু এই মানুষটা কিন্তু দেশ রক্ষা করেছে। ফলে যে মানুষটা বর্ডারে দাঁড়িয়ে দেশ রক্ষা করতে পারে, তাহলে সেই মানুষটা এই লোকসভা ইলেকশনে জেতার পর মনে হয় না এই 25 লক্ষ মানুষকে নিরাপত্তা দিতে পারবে? আপনারা বলুন, পারবে না? পারবে না? পারবে তো? তাহলে সকালে সকালে যেতে হবে এবং গিয়ে খাম চিহ্নে ভোট দিতে হবে, সবাইকে যেতে হবে। আর আমার মায়েদেরকে বলবো যে আপনারা একদম সকাল সকাল যাবেন এবং প্রথম লাইনের প্রথম সারিতে গিয়ে ভোট দেবেন আপনারা। তাই এইটুকু কথা বলে যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। পাশে আছি, পাশে থাকবো। যদি কখনো আইনে সহযোগিতা লাগে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য লিগ্যাল সেলের মেম্বার হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, পাশে থাকবো, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পাশে থাকবো। তাহলে একটা স্লোগান হোক, হবে জোরে হবে, সবাই দেবেন। তাহলে আমি যা স্লোগান দেবো একটাই আওয়াজ হবে, ভাইজান ভাইজান, হবে তো? উলুবেড়িয়াতে একটাই আওয়াজ, উলুবেড়িয়ায় একটাই আওয়াজ, উলুবেড়িয়ায় একটাই আওয়াজ, আমতা কেন্দ্রের একটাই আওয়াজ, আমতা কেন্দ্রে একটাই আওয়াজ, বাগনান কেন্দ্রে একটাই আওয়াজ, বাগনান কেন্দ্রের একটাই আওয়াজ, শ্যামপুর কেন্দ্রের একটাই আওয়াজ, শ্যামপুর কেন্দ্রের একটাই আওয়াজ, আমতা কেন্দ্রের একটাই আওয়াজ, আমতা কেন্দ্রের একটাই আওয়াজ, উদয়নারায়ণপুরে একটাই আওয়াজ, হাওড়াতে একটাই আওয়াজ, জঙ্গিপুরের একটাই আওয়াজ, মুর্শিদাবাদের একটাই আওয়াজ, বারাসাতে একটাই আওয়াজ, বসিরহাটে একটাই আওয়াজ, বীরভূমে একটাই আওয়াজ, 24 পরগনায় একটাই আওয়াজ, উত্তর 24 পরগনায় একটাই আওয়াজ। এই স্লোগানটা সবার মধ্যে ছড়াতে হবে। মনে রেখে রাজনীতি করো, আইনজীবী আছে, মনে রাখবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এত আইনজীবী আছে, আর কোন রাজনৈতিক দলে নেই, আর কোন রাজনৈতিক দলে নেই। 10,000-এরও উপরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উকিল বাবু আছে। ফলে পিছিয়ে আসার কোনো দরকার, ফুল ফর্মে কাল থেকে নেমে রাজনীতি করুন। যদি কেউ কিছু গুন্ডামি করে আমাকে বলবেন, হাইকোর্টে নিয়ে গিয়ে যদি 12টা না বাজায় না, আমারও নাম হাসান না। কত বড় দাদা হয়েছো, কত বড় দাদা হয়েছো দেখে নেবো আমি, কত বড় দাদা হয়েছো সেটা ভালো রকম এই পেনের মধ্যে দিয়ে আমি দেখে নেবো। তাই আপনাদেরকে সবাইকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করলাম।